অতিথি, হুমায়ুন আহমেদের ছোট গল্প। 3 বছর পর সফুরা দেশে যাচ্ছে। ঢাকা শহরে সে যে এক নাগাড়ে এতদিন পার করে দিয়েছে তা সে নিজেও বুঝতে পারেনি। মনে হয় সেই দিন এসেছে মাত্র। এক শীত এসেছিল, মাঝখানে 2টা শীত গিয়ে এখন আবার শীতকাল। প্রথম দিন ভীত মুখে বারান্দায় বসেছিল। বেগম সাহেব তাকে দেখেও না দেখার ভান করলেন। 2টা সুন্দর সুন্দর বাচ্চা, রূপা লুপা, পাশেই খেলছে, অথচ তার দিকে তাকাচ্ছে না। একসময় সফিরা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি নাম তোমার বোন? রূপা তার দিকে না তাকিয়েই বলল, আমাকে বোন ডাকবে না। সফিরা চুপ করে গেল। সময় কাটতেই চায় না। এরা তাকে কাজে বহাল করবে কিনা তাও বোঝা যাচ্ছে না। তার খুব পানি পিপাসা হচ্ছে, কার কাছে পানি চাইবে? একসময় বেগম সাহেব চায়ের কাপ হাতে তার সামনে বসলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে বললেন, কি নাম? সফুরা। ঘরের কাজকর্ম জানো? সফুরা কি বলবে বুঝতে পারল না। ঘরের কাজকর্ম সে তো অবশ্যই জানে, ভাত রাঁধা, বাসন ধোয়া, কাপড় ধোয়া, কিন্তু ঢাকার এসব বাড়িতে কাজকর্ম কিরকম কে বলবে? আগে কখনো বাসায় কাজ করেছ? যে না। ঢাকায় কি এই প্রথম? যে। বেগম সাহেব কঠিন মুখে বললেন, হাত ধরে ধরে কাজকর্ম শেখাবো, তারপর পাখা গজাবে, উড়ে চলে যাবে অন্য বাসায়। তোমাদের আমার চেনা আছে। আমি কোনোখানে যাবো না। খামোকা এসব বলবে না, আগে অনেকবার শুনেছি। বেতন চাও কত? সফিরা চুপ করে রইল। যে তাকে নিয়ে এসেছে সে বারবার বলে দিয়েছে, বেতনের কথা বললে চুপ কইরা থাকবা, আগ বাড়াইয়া কিছু বলবা না। চুপ করে আছো, কিছু বলছে না। কি কথা বলো না কেন? কত চাও বেতন? আপনার যা ইচ্ছা। কাপড় চোপড় নিয়ে এসেছ? সফিরা লজ্জা পেয়ে গেল। কাপড় চোপড় আনবে কি? একটা শাড়ি ছিল সেটাই নিয়ে এসেছে। যার কাপড় চোপড় আছে সেই কি আর ছেলেপুলে স্বামী ছেড়ে ঢাকায় কাজ করতে আসে? বেগম সাহেব বিরক্ত গলায় বললেন, তোমাদের এই আরেক টেকনিক, এক কাপড়ে উপস্থিত হবে যাতে সঙ্গে সঙ্গে একটা শাড়ি কিনে দিতে হয়। সফুরা মাথা নিচু করে রাখলো। তোমার নাম যেন কি বললে? সফুরা। শুনো সফুরা, থাকো এইখানে, কাজ করো, কয়েকদিন কাজ দেখি, যদি কাজ পছন্দ হয় বেতন ঠিক করব। আমার সংসার ছোট, কাজকর্ম নেই বললেই হয়। মেয়েদের কখনো নাম ধরে ডাকবে না, আন্টি ডাকবে। একজন বড় আন্টি, একজন ছোট আন্টি, মনে থাকবে? যে। আমাদের আলাদা বাথরুম, ওই বাথরুমে কখনো ঢুকবে না, মনে থাকবে? যে। তোমাকে আলাদা থালা গ্লাস দেয়া হবে, সব সময় সেগুলি ব্যবহার করবে। আমাদের থালা গ্লাস কখনো ব্যবহার করবে না। যে। যা। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। গ্রাম থেকে এসেছো, পেট ভর্তি কৃমি, কৃমির ওষুধ খাইয়ে দেব। মাথায় উকুন আছে? যে। উকিনের ওষুধ দেব। লরেক্সিন চুলে মেখে গোসল করো। যে ইচ্ছা। 2 দিন পর পর দেশের বাড়িতে যাওয়া, এর অসুখ তার অসুখ এসব চলবে না। দেশে যাবে বছরে একবার, দেশের বাড়ি থেকেও প্রতি সপ্তাহে তোমাকে দেখতে লোক আসবে, তাও চলবে না। বেতনের টাকা মাসের 2 তারিখে দিয়ে দেব। মানি অর্ডার করে কিংবা কারো হাতে পাঠিয়ে দেব। যে ইচ্ছা। কাচের থালা বাসন ধরবে খুব সাবধানে। টেবিলের উপর কাচের যে বাটিটা দেখছো যেখানে ফল রাখা, ওই বাটিটার দাম 3000 টাকা। একটা বাটির দাম 3000 টাকা? সফিরার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। 3000 টাকা একটা গরু কেনা যায়, সামান্য একটা বাটি, তার দাম 3000। বাটিটা একবার ছুঁয়ে দেখতে হবে। সফিরা কাজে বহাল হলো, যা কিছু শেখার ছিল 7 দিনে শিখে গেল। বেগম সাহেব যে তার কাজে খুশি তাও নয়, সে নদিনের জন্য জেনে গেল। মেঝে বেজা নেকড়া দিয়ে মুছতে মুছতে সে শুনলো বেগম সাহেব টেলিফোনে কাকে যেন বলছেন, আমার কাজের মেয়েটা চটপটে আছে, কাজ ভালোই করে, শেখার আগ্রহ আছে, তবে টিকবে না। কাজ শেখা হলে অন্য বাড়িতে কাজ খুঁজবে, দিয়ে চেনা আছে। বেগম সাহেবের কথা সত্যি হয়নি, সে কোথাও যায়নি, এ বাড়িতে আছে। গত 3 বছরে দেশেও যায়নি। কয়েকবারই যাওয়া ঠিকঠাক হলো, তার এমনই কপাল, যখন দেশে যাওয়া ঠিকঠাক হয় তখনই এ বাড়িতে একটা কিছু ঝামেলা লেগে যায়। প্রথমবার ছোট আন্টির ফ্লু হলো, অসুস্থ মানুষকে রেখে যাওয়া যায় না। পরের বার জাপান থেকে কারা যেন বেড়াতে এলো, এ বাড়িতে থাকলো 1 সপ্তাহ। বাড়িতে মেহমান ফেলে সে যায় কিভাবে? তবে ওই মেহমানরা যাবার সময় তাকে একটা ঘড়ি দিলেন। কি আশ্চর্য কাণ্ড! তার মতো মানুষকে কেউ ঘড়ি দেয়? ঘড়ি দিয়ে সে কি করবে? ঘড়ির সে কি বুঝে? বকুলের বাবা যখন পরের বার টাকা নিতে এলো তখন টাকার সঙ্গে ঘড়িও দিল। মানুষটা অভাগ, ঘড়ি পাইলা কই? আমারে খুশি হইয়া দিছে। কও কি তুমি? যা সত্য তাই কইলাম। বেজায় দামি জিনিস বললাম মনে হয়। বেচছেন না? আরে না, বেচবো কি, ঘড়ির একটা প্রয়োজন আছে না, ঘড়ির ইজ্জতই আলাদা। বকুলের বাবা ঘড়ি হাতে পরে আনন্দে হেসে ফেলল। লোকটা বেজায় শৌখিন, টাকা নিতে আসে যখন মনে হয় ভদ্রলোক। মাথার চুল বেশিরভাগই পেকে গিয়েছিল, একবার এলো সব চুল কুচকুচে কালো চুলে কলপ দিয়েছে। 5-10 টাকা নিশ্চয়ই চলে গেছে। লোকটা এসব দেখবে না, বড় শৌখিন। সফুরা বড় ইচ্ছা করে শৌখিন মানুষটাকে চেয়ার টেবিলে বসে 4টা ভাত খাওয়ায়।
3,000 টাকা দামের বাটিতে করে সালুন এনে দে, তা সম্ভব না। বেগম সাহেব বলে দিয়েছেন, তোমার স্বামী যে দুদিন পর পর ফুলবাবু সেজে চলে আসে, খুব ভালো কথা, আসুক। তাকে ঘরে ঢুকাবে না, বাইরে থেকে বিদায় দেবে। একবার ঘরে ঢুকলে অভ্যাস হয়ে যাবে। বেগম সাহেবের কথাগুলি শুনতে খারাপ লাগলেও কিছু করার নেই, তার অন্তর ভালো। 3 ঈদেই তার ছেলে মেয়ের জন্য টাকা দিয়েছে, গত ঈদে বেতনের বাইরেও 500 টাকা দিলেন। একটা গায়ের চাদর দিলেন, তার বেতন ছিল 150। তাকে কিছু বলতে হয়নি, বেগম সাহেব নিজেই বেতন বাড়িয়ে করেছেন 200। তাছাড়া লোকজনে বাড়িতে বেড়াতে এলে যাবার সময় হাতে 50-100 টাকা সবসময় দেই। প্রতিটি পাই পয়সা সফুরার কাজে লাগে, বেতনের বাইরের টাকাটা সে জমা করে রাখে। দেশে যাবার সময় সঙ্গে নিয়ে যাবে, ছেলে মেয়েদের জন্য এটা সেটা নিজের হাতে কিনে নিয়ে যাবে। তার এত কষ্টের টাকা। বকুলের বাবা এসেছে সফুরাকে নিয়ে যেতে, বাবু সেজে এসেছে, হাতে ঘড়ি, চোখে কালো চশমা, গম্ভীর মুখে বারান্দায় বসে আছে। সফুরা বেগম সাহেবের কাছে বিদায় নিল, কদমবুসি করলো এবং কেঁদে ফেললো। 3 বৎসর ছিল, মায়া পড়ে গেছে, যেতেও কষ্ট হচ্ছে। বেগম সাহেব বললেন, তোমার কাজে কর্মে আমি খুব খুশি হয়েছি, আমার বাচ্চারাও তোমাকে পছন্দ করে। বেশি দিন থেকো না, চলে এসো। আজ থেকে তোমার বেতন আমি 300 করে দিলাম, ফিরে এসে এই বেতনেই কাজ করবে। আপনার অনেক দয়া আম্মা। বেগম সাহেব বেতন ছাড়াও যাওয়া আসার গাড়ি ভাড়া বাবদ 200 টাকা দিলেন। একটা প্রায় নতুন শাড়ি দিলেন, এক জোড়া পুরানো স্যান্ডেল দিলেন। উদাস গলায় বললেন, তোমার সাহেবের একটা কোট আছে, এখন আর পরে না, নিয়ে যাও, কাউকে দিয়ে দিও। বকুলের বাবা সেই কোট সঙ্গে সঙ্গে গায়ে দিয়ে বলল, ভালো ফিট করছে বউ, মাপ মতো হয়েছে, চল এখন গাবতলী বাস স্টেশনে গিয়ে বাস ধরি। সফুরা বিস্মিত হয়ে বলল, পোলাপানের জন্য সদাই করবো না? এতদিন পরে দেশে যাইতেছি, কি সদাই করবা? চলো গিয়া দেখি, জামা জুতা রিক্সা লো। বকুলের বাবা সিগারেট ধরিয়ে বাবু সাহেবের মতো টানতে টানতে খালি রিক্সা দেখতে লাগলো। সফিরা বলল, আপনার চিননের আর উপায় নেই, বাবু সাহেবের মতো লাগতেছে, চোখে চশমা দিছেন, কত দাম চশমার? সস্তায় কিনছি, রোদের মধ্যে চোখে দিলে খুব আরাম হয়। আপনি ওখানে একজোড়া জুতা কিনেন। বকুলের বাবা উদাস গলায় বলল, চলো যাই, সস্তায় পাইলে একজোড়া কিনবো। রিক্সায় উঠে বকুলের বাবা ক্ষীরস্বরে বলল, একটা বিষয় হয়েছে বুঝলা সফুরা, তোমারে আগে না বললে বাড়িতে গিয়া হইচই করব। হইচই করণের কিছু না। সফুরা আতঙ্কিত গলায় বলল, কি বিষয়? বকুলের বাবা নিচু গলায় বলল, তুমি ঢাকায় চইল্লা আসলা, বাড়ি হইল খালি, ঘরের সাথে কাজকর্ম, সংসার ভাইসা যাওয়ানের উপক্রম। গ্রামের 10 জনে তখন বলল, আপনি কি বিবাহ করছেন? উপায়ন্তর না দেখা গত 22 মাসে আমারে তার কিছু খবর দেন নাই। বকুলের বাবা চুপ করে গেল। সফুরার চোখে পানি এসে গিয়েছিল, সে শাড়ির আঁচলে চোখ মুছল। লোকটা 22 মাসে বিয়ে করেছে ঈদের পর পর। বেগম সাহেবের জাকাতের টাকা থেকে যে 500 টাকা বাড়তি দিয়েছেন, সেই টাকাটা খরচ করেছে বিয়েতে, জাকাতের টাকাটাই তার কাল হয়েছে। রাগ করলা নাকি সফুরা? ভালো মতো বিবেচনা করো, মেয়ে মানুষ ছাড়া সংসার চলে? তুমি পইরা আসো ঢাকা শহরে। নয়া বউয়ের নাম কি? সুলতানা। দেখতে কেমন? আছে মোটামুটি। গায়ের রং কেমন? ধলা। আবার সফুরার চোখে পানি এসে গেল, চিৎকার করে তার কাঁদতে ইচ্ছা করছে, ইচ্ছা করলেও তা সম্ভব না। তাছাড়া কি হবে চিৎকার করে কাঁদলে? কিছুই হবে না। ঘুরে ঘুরে অনেক কিছু কিনল সফুরা, ছেলে মেয়েদের জন্য জামা জুতা, স্নো, আলতা, একটা মশারি, চিনি, পোলাওয়ের চাল, 1 ডজন কমলা, সবার জন্যই কিছু না কিছু কেনা হয়েছে, শুধু নতুন বউয়ের জন্য কেনা হয়নি। বেচারি মন খারাপ করবে, তার তো কোনো দোষ নেই, তাকে বিয়ে করেছে বলেই সেই সংসারে এসেছে। সফুরা নয়া বউয়ের জন্য একটা লাল পেড়ে শাড়ি এবং কাচের চুড়ি কিনলো। বকুলের বাবা বলল, লাল ফিতা কিনো তো বউ। ফিতার কথা বলছিল, সফুরা লাল ফিতাও কিনলো। দুপুরের দিকে তারা গাবতলী বাস স্টেশন থেকে বাসে উঠলো। বকুলের বাবা মিষ্টি পান কিনেছে, সে বসেছে জানালার পাশে। জানালার পাশে ছাড়া সে বসতে পারে না, তার মাথা ধরে যায়। বাস ছাড়ার মুহূর্তে সে গড়িতে সময় দেখে গম্ভীর গলায় বলল, রাত 8টা বাজবো, শীতের দিন বইল্লা রক্ষা, আরামে যাইবা, গরমের সময় হইলে খুব কষ্ট হইতো। এইটা খেয়াল রাখবা বউ, শীতকাল ছাড়া দেশে আসবে না, বেড়াইবার সময় হইল তোমার শীতকাল। সফুরা জবাব দিল না। শীতকালের পড়ন্ত রোদে সে বেড়াতে যাচ্ছে, পাশে স্বামী, কতদিন পর দেখবে ছেলে মেয়েদের। আনন্দে তারা চিৎকার করে কাঁদবে, সারা রাত হয়তো ঘুমাবে না। নয়া বউ লাল পেড়ে শাড়ি পরে তাকে সে কদমবুসি করবে। সে নয়া বউকে বলবে, আমার অনেক কষ্টের এই সংসার, দেখে শুনে রাখো। বলতে বলতে হয়তো সে কেঁদেও ফেলবে। আজকাল ও কারণেই তার চোখে জল আসে। কত আনন্দ করে সে বাড়ি যাচ্ছে, এখন কাঁদার কোনো কারণ নেই, অথচ কি কাণ্ড, সে কেঁদেই যাচ্ছে। অনেক কাল আগে বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি যাওয়ার সময় সে এইভাবে কেঁদেছিল।